আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি 2 মেজরদের 100% ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে হাওয়ার্ড পদ্ধতিতে ন্যাপথালিন সংশ্লেষণ। এটা অনেকবার আসা একটা কোশ্চেন, অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আর কি। প্রথমেই আমাদের এই প্রশ্নটা করার আগে ন্যাপথালিন সম্পর্কে একটু ধারণা নিতে হবে। ন্যাপথালিন একটি পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক যৌগ। তাইলে একটি দ্বি অঙ্কুরযুক্ত ন্যাপথালিন, একটা দ্বি অঙ্কুরযুক্ত দ্বি অ্যারোমেটিক যৌগ। যৌগ। এখন ন্যাপথালিনের যদি আমরা সংকেত দেখি, তাহলে ন্যাপথালিন সংকেত হচ্ছে C10H8। এটা হচ্ছে ন্যাপথালিনের সংকেত। এটি মূলত দুটি সংযুক্ত বেনজিন রিং দিয়ে গঠিত একটা বর্ণহীন ও সুগন্ধিযুক্ত পদার্থ, যা সহজেই বাষ্পীভূত হয়। এখন এই যে হাওয়ার্ড পদ্ধতিতে ন্যাপথালিনের সংশ্লেষণ, হাওয়ার্ড পদ্ধতি মানে এখানে একটা ধাপে ধাপে প্রক্রিয়া, যার মাধ্যমে সাইক্লিক কিটোন ও অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ব্যবহার করে ন্যাপথালিন তৈরি করা হয়। এখন এই যে আমাদের হাওয়ার্ড পদ্ধতি, এই পদ্ধতিটা বিষয়টা বোঝার ক্ষেত্রে আগে আমাদের হাওয়ার্ড পদ্ধতি সংশ্লেষণের সংজ্ঞা দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে বেনজিনের সাথে সাকসিনিক অ্যানহাইড্রাইডের, তাহলে বেনজিনের সাথে একটা সাকসিনিক অ্যানহাইড্রাইডের ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ায় উৎপন্ন কিটো অ্যাসিডকে ক্লিমেনসন বিজারণ করা হয়। তাহলে প্রথমে আমরা কি করব? বেনজিনের সাথে সাকসিনিক অ্যানহাইড্রাইডের ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ায় উৎপন্ন কিটো অ্যাসিডকে ক্লিমেনসন বিজারণ করা হবে। প্রাপ্ত যৌগের চক্র বন্ধ করলে উৎপন্ন টেট্রালোনকে পুনরায় বিজারণের পর ডিহাইড্রোজেনেশন করলে ন্যাপথালিন পাওয়া যায়। এই প্রক্রিয়াকে হাওয়ার্ড সংশ্লেষণ বলা হয়। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে হাওয়ার্ড সংশ্লেষণটা একদম টোটালি মুখস্থ করে ফেলা। তারপরে এখন এই যে হাওয়ার্ড পদ্ধতি সংশ্লেষণে ন্যাপথালিন উৎপন্ন, এটা মূলত 5 ধাপে সম্পূর্ণ হয়। 5 ধাপে উৎপন্ন হয়। এখন এই যে 5টা ধাপ, এই 5টা ধাপ আমাদের ধাপে ধাপে বর্ণনা করতে হবে। ধাপ নং 1, প্রথম ধাপে আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তাইলে অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে প্রথমে এই যে বেনজিনকে সাকসিনিক অ্যানহাইড্রাইডের সাথে উত্তপ্ত করলে ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ায়, অর্থাৎ এখানে একটা ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া হবে। এই ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ায় বেটা বেনজয়েল প্রোপাইওনিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে প্রথম ধাপে কি? অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনকে সাকসিনিক অ্যানহাইড্রাইডের সাথে উত্তপ্ত করলে ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ায় বেটা বেনজয়েল প্রোপাইওনিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে ধাপটা যে যদি আমরা একটু লক্ষ্য করি, প্রথমে এই যে বেনজিন নেব, বেনজিন যোগ সাকসিনিক অ্যানহাইড্রাইডের সংকেত হচ্ছে CH2 বন্ড CO বন্ড CH2 বন্ড CO এর সাথে একটা অক্সিজেন সংযুক্ত থাকবে। এটার নাম হচ্ছে সাকসিনিক অ্যানহাইড্রাইড। সাকসিনিক অ্যানহাইড্রাইড প্রভাবক হিসেবে আমাদের কি লাগছিল? অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড AlCl3। একে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে এখান থেকে বেটা বেনজয়েল প্রোপাইওনিক অ্যাসিড উৎপন্ন হয়। বেটা বেনজয়েল প্রোপাইওনিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে এরকম
এখানে একটা সি ডবল ও এইচ যুক্ত হবে, কার্বক্সিলিক অ্যাসিড ডাবল বন্ড ও। এই জিনিসটার নাম হচ্ছে বেটা বেনজয়েল প্রোপাইওনিক অ্যাসিড। বেটা বেন অ্যাসিড। তাইলে বেনজিনের সাথে আমরা একটা সাকসেনিক অ্যানহাইড্রাইড নিছি এবং প্রভাবক হিসেবে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডকে উত্তপ্ত করছি। যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে বেটা বেনজয়েল প্রোপাইওনিক অ্যাসিড। এটা হচ্ছে ধাপ 1, ধাপ 1 এর কাজ শেষ। এখন ধাপ 2। ধাপ 2 এসে আমাদের এই যে বেটা বেনজয়েল প্রোপাইওনিক অ্যাসিডের কিটো গ্রুপকে, এই যে কিটো গ্রুপ আছে এই কিটো গ্রুপকে জিঙ্ক অ্যামালগাম, কিটো গ্রুপকে আমাদের জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl দ্বারা ক্লিমেনসন পদ্ধতিতে বিজারণ করলে, তাহলে এখানে আমাদের ক্লিমেনসন পদ্ধতিটা কাজে লাগবে। বিজারণ করলে গামা ফিনাইল বিউটাইরিক অ্যাসিড তৈরি হয়। তাহলে ক্লিমেনসন বিজারণ করার পর এখানে আমাদের কি উৎপন্ন হবে? গামা ফিনাইল বিউটাইরিক অ্যাসিড তৈরি হবে। তাহলে ধাপ 2 এর ক্ষেত্রে আমাদের বেটা বেনজয়েল প্রোপাইনিক অ্যাসিড আগে আঁকাইতে হবে। এটার নাম বেটা বেনজয়েল প্রোপাইওনিক অ্যাসিড। একে আমাদের জিঙ্ক অ্যামালগাম, ক্লিমেনসন, জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl এর উপস্থিতিতে ক্লিমেনসন বিজারণ করা লাগবে। এখানে ক্লিমেনসন বিজারণ করলে এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে গামা ফিনাইল বিউটাইরিক অ্যাসিড। এই যে গামা যৌগ অবশিষ্ট হিসেবে পানি বের হয়ে যাবে। এই যে যৌগটা উৎপন্ন হয়েছে এটার নাম হচ্ছে গামা অ্যাসিড। এই যে এটা মূলত আমাদের ধাপ 2 ছিল। এখন ধাপ 3 এ এসে এই যে গামা ফিনাইল বিউটাইরিক অ্যাসিডকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা উত্তপ্ত করলে চক্রায়নের মাধ্যমে আলফা টেট্রালোন গঠিত হয়। তার মানে কি আমাদের তৃতীয় ধাপে আইসা চক্রায়নের মাধ্যমে আলফা টেট্রালোন গঠিত হবে। এখন তৃতীয় ধাপের যদি আমরা বিক্রিয়াটা লক্ষ্য করি সেটা হচ্ছে আমাদের এই যে গামা ফিনাইল বিউটাইরিক অ্যাসিড যে আছে এখন এই যে কার্বক্সিলিক গ্রুপটা আছে এটাকে আমরা একটু সুবিধার জন্য ভেঙে লিখতেছি বন্ড ও এইচ। কার উপস্থিতি লাগবে এখানে আমাদের গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 এর উপস্থিতিতে, অর্থাৎ এই যে আমাদের এই অংশটুকু বের হয়ে যাবে। বের হয়ে গিয়ে এখানে আলফা টেট্রালোন গঠিত হবে। পানি। তার মানে এই যে এখানে আমাদের এই অংশটুকু বের হয়ে এখানে যেটা উৎপন্ন হলো সেটা হচ্ছে আলফা টেট্রালোন উৎপন্ন হইল।
এটা মূলত আমাদের তৃতীয় ধাপের কাজ ছিল। এখন চতুর্থ ধাপে আইসা আলফা টেট্রালোনকে ক্লিমেনসন পদ্ধতিতে, এখন আবার এই আলফা টেট্রালোনকে ক্লিমেনসন পদ্ধতিতে বিজারণ করলে টেট্রালিন উৎপন্ন হবে। তার মানে চতুর্থ ধাপে আমাদের কি উৎপন্ন হয়? টেট্রালিন উৎপন্ন হয়। এখানে আমাদের ক্লিমেনসন পদ্ধতিতে বিজারণ করা লাগবে জিঙ্ক অ্যামালগাম, HCl লাগবে। এখানে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে টেট্রালিন। টেট্রালিনের সংকেত হচ্ছে এটা, এটা হচ্ছে টেট্রালিন। তার মানে চতুর্থ ধাপে আমাদের টেট্রালিন উৎপন্ন হইলো। এখন পঞ্চম এবং সর্বশেষ ধাপ, টেট্রালিনকে সেলিনিয়াম অথবা প্যালাডিয়াম ধাতু দ্বারা উত্তপ্ত করলে, অর্থাৎ এখানে একটা সেলিনিয়াম এবং প্যালাডিয়াম ধাতু দ্বারা উত্তপ্ত করলে ডিহাইড্রোজেনেশনের মাধ্যমে, এই যে এখানে এখানে আমাদের লাগবে ডিহাইড্রোজেনেশনের মাধ্যমে ন্যাপথালিন উৎপন্ন হবে। অর্থাৎ পঞ্চম ধাপে আমাদের ন্যাপথালিন উৎপন্ন হয়ে যায়। অর্থাৎ এই যে টেট্রালিন আছে, সেলিনিয়াম অথবা প্যালাডিয়াম ধাতুর উপস্থিতিতে ডিহাইড্রোজেনেশনের মাধ্যমে, এখানে যদি আমরা ডিহাইড্রোজেনেশন করি তাহলে এখান থেকে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে এই যে একটা ন্যাপথালিন। লিন, এটাই মূলত আমাদের ফাইনাল প্রোডাক্ট ছিল। ঠিক আছে, বিষয়টা বারে বারে দেখলেই বিষয়টা